হ্যালো, সবাই ভালো আছে তো? আমি বিপুল স্যার আবার চলে এলাম। আমরা ক্লাস 4-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো উত্তরগুলো করছিলাম। এর আগে আমরা বাংলা, পরিবেশ, অঙ্ক, ইংরেজিগুলো করেছি। আজকে আমরা পরিবেশটাগুলো করব। পরিবেশে এগুলো প্রশ্নগুলো কোথায় আছে তার উত্তরগুলো কিন্তু আমরা বই থেকে প্রশ্নগুলো খুঁজব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আর আমি এটা যা কিছুই লিখবো সেগুলো কিন্তু সমস্ত তোমরা পিডিএফ কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেগুলো ডাউনলোড করে নিলেই তোমরা কিন্তু সুন্দর লিখতে পারবে সেগুলো দেখে। চলো তাহলে আমরা পার্ট 1টা শুরু করি। দেখো, প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু আমি কেটে নেবো একটা একটা করে, তাহলে আমাদের এগুলো লিখতে সুবিধা হয়। তো 1 নম্বর প্রশ্নটা কি বলেছে, ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হতে পারে। দেখো, এটা তোমাদের বইয়ের কোন পাতায় আছে বলে তো? 45 পাতায়। দেখো, এই যে শুলে কাশি হয় আর বুকে কষ্ট হয়, দম নিতেও কষ্ট হয়, এটা কার? শামীম তার দাদুর কথা কিন্তু বলেছিল, তাই না? তো এই কথাটাই কিন্তু সেই ফুসফুসের দিদিমণি বলেছিল ফুসফুসের প্রবলেম সমস্যা। তারপরে সাধারণ হাঁটাচলা করতেও কিন্তু হাঁপিয়ে যায়, তাই না? তো সেটাই আমরা লিখবো। এবার কি লিখব? যে ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কাশি হয়, বুকে ব্যথা হয়, দম নিতেও কষ্ট হয়, তাছাড়া সাধারণ হাঁটাচলা করতে গেলেও মানুষ হাঁপিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা আমরা দেখব। 2 নম্বর, বন্যপ্রাণী রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় লেখো। দেখো, তোমাদের বইতে যদি তোমরা এটা দেখো যে হারিয়ে যাওয়া বাঘ, এখানেই কিন্তু আমাদের আছে যে বন্যপ্রাণী যদি হারিয়ে যায় আমরা কী করবো। যে কারণে জীবটির সংখ্যা কমে গেছে তাকে সংরক্ষণ করতে হবে। বন্যা কাটা, খাবার ও চেষ্টার জল যাতে পায় সেটার ব্যবস্থা করা, তাই না? এগুলোতেই করলেই কিন্তু আমরা তাদের বিলুপ্তিগুলো কিন্তু আটকাতে পারবো। তো সেটাই আমরা লিখবো। এবার কি লিখবো? যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে সংরক্ষণ করতে হবে। যেমন বন জঙ্গল না কাটা, সেখানে প্রাণীদের খাবার ও জলের যাতে যথেষ্ট পরিমাণ থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা, তাই না? এগুলোই লিখবো আমরা। চলো, তারপরের প্রশ্নটা কি আছে, একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয়। এটা কিন্তু তোমাদের বইতেই আছে। দেখো, এই 23 পাতাতে কিন্তু আছে। এই যে 23 পাতায় কিন্তু এই হাওয়ায় একটা মিশ্রণ আছে, অনেক গ্যাস আছে, তাহলে জলীয় বাষ্পও থাকে। খুব ঠান্ডা হলে সে জলীয় বাষ্প জলের ফোঁটা তৈরি হয়, আর গ্লাসের বাইরে ফোঁটাগুলো কিন্তু সেভাবেই কিন্তু তৈরি হয়, তাই না? তো চলো আমরা সেটাই লিখে ফেলবো যে বাতাসের মধ্যে অনেক জলীয় বাষ্প থাকে, খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়। এভাবে বরফ ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা দেখা যায়। তারপরে দেখো, একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে, আর অন্য কি কি ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো লেখো। এই দেখো, গ্রামের পাশে খালটাতে কিন্তু এরকম লেখা ছিল, আর তোমাদের কিন্তু এই বক্সগুলো করতে হয়েছে। তা সেখান থেকেই মোটামুটি তোমরা করতে পারবে যে পুকুরের জলে বিষক্রিয়া হলে পুকুরে মাছ, ব্যাঙ ও নানা ধরনের জলের পোকা ইত্যাদির বাসস্থান নষ্ট হয়ে যায় বলে তারা মারা যেতে পারে, তাই না? তারা তো থাকতে পারবে না ওখানে। সেই জলে দুর্গন্ধ আশেপাশের লোকজন ও অন্যান্য জীবের নানা অসুখের কারণ হতে পারে। সেই জল অন্যান্য কাজের অনুপযুক্ত হয়ে গিয়ে জলের অভাবের সৃষ্টি হতে পারে, তাই না? তারপরে এবার দেখো, পার্ট 2টা যে আছে পরিবেশে, সেটা আমরা বের করব। এটা আমরা কেটে নেব। পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়। এটাও কিন্তু তোমার যে হারিয়ে যাচ্ছে বাঘ, এটা থেকে কিন্তু আমরা সেই পাবো, তাই না? এই যে চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ এগুলো লোভে মেরে ফেলছে, তাই মানুষের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তাছাড়া যে বাঘেরা যেগুলো খায়, ঠিক আছে, হ্যাঁ, হরিণ, শুয়োর এগুলোও কমে যাচ্ছে, তাই তাদের খাদ্যের অভাবে কিন্তু বাঘরা মারা পড়ছে। তো সেটাই আমি লিখব যে মানুষ জঙ্গল কেটে ফেলছে বলে বাঘের থাকার জায়গা হারিয়ে যাচ্ছে। জঙ্গল কমে যাওয়ায় হরিণ, শুয়োর ইত্যাদি বাঘের খাদ্যও কমে যাচ্ছে। আবার চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় ইত্যাদির লোভে বাঘ মেরে ফেলছে। এসব কারণে পৃথিবী থেকে বাঘ হারিয়ে যাচ্ছে, তাই না? চলো 2 নম্বরটাই দেখি। 2 নম্বরটা কি বলেছে, বাতাসে অবাঞ্ছিত উপাদানগুলি কি কি। অবাঞ্ছিত উপাদান মানে বলে যেগুলো আমরা চাই না, মানে আমাদের কাম্য না, যেগুলো না স্থলে আমাদের খুব ভালো। দেখো, এই যে যেমন কারখানা থেকে প্রচুর ধোঁয়া উঠছে, তুমিও দিতে যাচ্ছ, ধোঁয়া লাগছে নাকে, বা বাতাসটা কেমন গন্ধ হয়ে যাচ্ছে, সেটা কি তোমার ভালো লাগবে? কখনোই না। তাহলে এই দেখো, আমি হাইলাইট করে দিয়েছি, কলকারখানা থেকে বেরোনো ধোঁয়া, ধুলো এসব মিশে যায় বাতাসে, এগুলোই আসলে বাতাসের অবাঞ্ছিত উপাদান। তো সেটাই কিন্তু আমরা লিখলাম।
এবার দেখো বালি ও জলের মিশ্রণ থেকে কিভাবে দুটোকে আলাদা করবে। মানে একটা গ্লাসের মধ্যে তুমি যদি দেখে যে বালি আর জল যদি তুমি রাখো, তা গুলিয়ে দাও তাহলে মিশ্রণটা, তাহলে কি হবে তোমার, তো কীভাবে আলাদা করবে। তাই এই দেখো তোমাদের এটা কত 26 পাতা আর 20 পাতায় কিন্তু এরকমই ছিল। তো আমরা কি লিখব, আমরা লিখব বালি ও জলের মিশ্রণকে কিছুক্ষণ রেখে দিলে বালি ধীরে ধীরে জলের তলায় থিতিয়ে পড়ে, মানে নিচে পড়ে যায়, তাই না। আর তারপরে কি হবে, এরপর পাত্রটি কাত করে ধীরে ধীরে জলকে আলাদা করে নেওয়া যায়। তারপর দেখো 4 নম্বর, দাঁত ভালো রাখতে হলে আমাদের কি কি করা উচিত। দেখো এই যে আমি হাইলাইট করেছি, 2বার করে দাঁত মাজতে বললেন। শুধু দাঁত মাজলেই হবে না, খাওয়ার পরে ভালো মতো করে মুখ ধুয়ে নিতে হবে কিন্তু। তো সেটাই আমরা একটু লিখবো ভালো মতো। দাঁত ভালো রাখতে হলে 2 বেলা ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমানোর আগে অবশ্যই দাঁত মাজতে হবে। আবার কোনো কিছু খাওয়ার পর জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে, তাই তো। চলো তারপরের প্রশ্নটা কি আছে, তোমার প্রিয় ঋতুর নাম ও ঋতুটির 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো আমরা এটা কিন্তু তোমাদের যে বইতে আছে 50 পাতা, এই যে ঋতুর নাম বৈশিষ্ট্য এগুলো কিন্তু তোমরা করেছো। তো ওখান থেকেই দিয়েছে, তোমাদের বলেছে একটা তোমার প্রিয় ঋতু। তোমার প্রিয় ঋতু কি, আমার কিন্তু বর্ষাকাল। তার কারণ বর্ষাকালে আকাশে মেঘ চেয়ে থাকে ও অনেক বৃষ্টি হয়। বর্ষার অনন্ত বৃষ্টির জলে অনেক সময় বন্যার সৃষ্টি আবার কিন্তু হয়ে থাকে, তাই না। বর্ষা এবার তারপরের প্রশ্ন যে পার্ট 3টা আছে, পার্ট 3টা আমরা করব। এগুলো কিন্তু আমরা কেটে কেটে নেব। দেখো কি বলেছে, পৃথিবীতে কিভাবে দিন ও রাতের সৃষ্টি হয়। দেখো আমি বলছি যে দিন রাত কিভাবে হয়, আমার কিন্তু খুব সুন্দর ভিডিও আছে পরিবেশের, ঠিক আছে। আমার চ্যানেলে গিয়ে তোমরা এগুলো দেখতে পারো, সেখানে বিভিন্ন রকম আরও ভিডিও আছে। তারপরে কার্টুনের মাধ্যমে কিন্তু এগুলো সব বোঝানো হয়েছে। তোমাদের দিন রাতে একদম একবার দেখলেই তোমরা সব বুঝে যেতে পারবে, তোমরা নিজেরাই কিন্তু এগুলো লিখতে পারবে, ঠিক আছে। তো চলো আমাদের বইতে কোথায় আছে আমরা খুঁজে বের করি। এই দেখো আমি হাইলাইট করে দিয়েছি। এই যে পৃথিবীটা যখন যে নির্দিষ্ট ঘুরছে, হ্যাঁ, সূর্যের দিকে চলে যাচ্ছে, তখন সেখানে আলো হচ্ছে, আর উল্টো দিকে কিন্তু তখন রাত হয়ে যাচ্ছে বা অন্ধকার হয়ে যাচ্ছে। তো সেটাই আমরা লিখব যে পৃথিবী সূর্যের চারিদিকে পাক খায় ঘুরতে থাকে, ঘুরতে যে পাশটা সূর্যের আলো পায় সেখানে হয় দিন, আর ঠিক উল্টো দিকে রাতের সৃষ্টি হয়, ঠিক আছে। তো এবার আমরা তারপরে প্রশ্নটা যাব। নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে কি কি সুবিধা হতে পারে। দেখো আগে যে কোনো শহরে কিন্তু আমাদের সভ্যতা গড়ে উঠেছে নদীর কিনারে কিন্তু, বা পৃথিবীর মধ্যে যে কোনো শহরই তুমি দেখো না কেন সেগুলো যে কোনো নদীর কিনারে কিন্তু গঠন হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো দেখো আমরা এই যে হাইলাইট করে দিচ্ছি, জলের কাছাকাছি থাকলে কি সুবিধা হতে পারে। জলপথে যাতায়াত করা হলে মাছ ধরে খেতে পারবে, আর খেতে জলের সুবিধা কিন্তু তুমি নিতে পারবে, তাই না। তাহলে আমি সেটাই লিখব। নদীর জল সহজেই পানীয় জল হিসেবে ব্যবহার করা যায়। নদীপথে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য করা যায়। নদীর মাছ খাদ্যের যোগান দেয়, আর চাষের ক্ষেত্রে নদীর জল সহজেই দেওয়া যায়, তাই না। চলো তারপরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন কি বলছে, নানান ধরনের কাজে ব্রোঞ্জের চেয়ে লোহার তৈরি নানান যন্ত্রপাতি ব্যবহার করার কী কী সুবিধা আছে। এই প্রশ্নটা কোথা থেকে দিয়েছে আমি কিন্তু খুঁজে পাইনি। তোমরা যদি পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে কত পৃষ্ঠায় এটা আছে, তাহলে আমি একবার পড়ে দেখব, কেমন। তো আমি এটা লিখেছি, লোহা ব্রোঞ্জের চেয়ে অনেক মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। দীর্ঘস্থায়ী মানে যাকে আমরা বলি লাস্টিং করে বা টেকসই হয়। লোহার যন্ত্রপাতির ধার ও কার্যক্ষমতা ব্রোঞ্জের চেয়ে অনেক বেশি, তাই না। তার লোহা শক্ত থাকে আর ওগুলো খুব ধার হয়, ঠিক আছে, যেগুলো ব্রোঞ্জ কিন্তু অত পারে না করতে। তো তারপরে দেখো 4 নম্বর, তোমাকে 2 রকম অঞ্চলের কথা বলা হলো। এই 2 রকম অঞ্চলে কি কি জীবিকা গড়ে উঠতে পারে তা লেখো। জীবিকা মানে জানো তো তোমরা, জীবিকা মানে হচ্ছে মানুষ যে কাজকর্ম করে তার সংসার চলায়, ঠিক আছে, বা খাবার জোগাড় করে, সেটাই কিন্তু তার জীবিকা। দেখো এই যে এটা কিন্তু আমাদের বইতে আছে, কত জায়গায় কত রকম জীবিকা, 101 পাতায়। তো এখানে কিন্তু আমরা করেছিলাম যে রানীগঞ্জে সেখানে কি কয়লা তোলে, তাই না। আবার কেউ দেখে তোমাদের বাড়ির কাছে হয়তো এই যে লেদ মেশিনে বিভিন্ন রকম লোহার জিনিসপত্র বানায়। আবার চাষিরা দেখবে যে চাষবাস করে, তাই না। তো এই যে এখানে কিন্তু ছিল কোন অঞ্চল, চাষের জমির আশেপাশে, আবার এই যে নদীর বা সমুদ্রের আশেপাশে। তো এখান থেকেই আমাকে প্রশ্নটা দিয়েছে। তো আমি এটা লিখব কিভাবে, আমি লিখব যে নদী বা সমুদ্রের আশেপাশে এখানে মানুষেরা মাছ ধরে খেয়া পারাপার করে, জল থেকে দামি জিনিসপত্র সংগ্রহ করে ও পর্যটন শিল্পের নানা ধরনের কাজ করে।
দামি জিনিসপত্র মানে সে মুক্ত, তারপরে পান্না চুনি, এগুলো আমরা সমুদ্র থেকে পাই, তাই না? আর পর্যটন শিল্প মানে যেমন তোমরা দীঘা বা পুরীতে বেড়াতে যাও, সেখানে গিয়ে হোটেলে থাকো, তারপরে সেখানে অনেকে দোকান দেয়, সেই তারপরে ওই দোকানে তারা মালপত্র বিক্রি করে, এইভাবে তো তারা জীবিকা নির্বাহ করে, তাই না? সেই কথাই কিন্তু আমি বললাম। বা চাষ জমির আশেপাশে কীভাবে থাকে, কীভাবে মানুষের কৃষি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, গবাদি পশুপালন করে। গবাদি পশু মানে গরু ছাগল, এগুলো খাদ্য সামগ্রীর কারখানায় কাজ করে। হয়তো কোথাও ধানের জমি আছে, তার আশেপাশে একটা বড় চালের মিল হলো, তো সেখানে কিন্তু সেই মিলেও অনেকে কাজ করবে, বা গমের একটা মিল হলো, সেখানে আটা ভাঙাবে, ঠিক আছে? তো এরকম কিন্তু থাকবে। তো সেটাই কিন্তু আমাদের বললাম। এবার আশা করি আমরা সবগুলো করে ফেললাম। তাহলে এটা কিন্তু তোমরা পিডিএফ নিচে বললাম পেয়ে যাবে, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো আরও দেখো, ক্লাস 4-এর আমি ইংরেজি বাদ দিয়ে সবগুলো করেছি, ইংরেজিও আমি শুরু করব। আর কেমন লাগছে ভিডিওগুলো সেটা কিন্তু জানাবে। সাবস্ক্রাইব করে যদি বেল আইকন অন করে রাখো, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পাবে। ঠিক আছে? তাহলে ধন্যবাদ।